রায়ান ভাইয়ের দেওয়া শাড়িটা গায়ে জড়িয়ে অনু অঝরে কাঁদছে। কষ্টে নয়, আনন্দে। সে তার 18 বছরের জীবনে কখনোই শাড়ি পরেনি, কখনো ইচ্ছেও হয়নি। শাড়ি তার কাছে ঝামেলা লাগত। অথচ রায়ান ভাইয়ের দেওয়া শাড়িটা গায়ে জড়াতেই কীরকম ইমোশনাল হয়ে গেল সে। জন্মদিনে শাড়িটা উপহার হিসেবে পেয়েছিল অনু। অনুষ্ঠান শেষ করে সব গিফট সাইডে রেখে আগে রায়ান ভাইয়ের দেওয়া প্যাকেটটি খুলেছিল। কালো রঙের জর্জেট শাড়িটি দেখে খুশিতে ঝলমল করে উঠেছিল শাড়ি পছন্দ না করা অনু, কারণ এটা রায়ান ভাইয়ের দেওয়া গিফট বলে কথা। শাড়িটা নিয়ে এসে আয়নার সামনে দাঁড়ালো। জামার উপরেই আঁচলটা বুকে জড়িয়ে দেখল তাকে কেমন লাগছে। কি অদ্ভুত একটা অনুভূতি, আনন্দ। চোখে পানি, ঠোঁটে হাসি, আনন্দে সে হাসতে হাসতে কাঁদছিল। কিন্তু আফসোস, সেই শাড়িটা পরে কখনোই রায়ান ভাইয়ের সামনে যাওয়া হয়নি। কি গো অনু, শুনছ? তোমার রায়ান আইতাছে ঢাকা থাইকা। অনু ভরকে গেল। অতীত থেকে ছিটকে ফিরে শাড়িটা আলমারির ভেতর তুলে রাখল। শাড়িটা দেখে কখন যে অতীতের ভাবনায় ডুবে গিয়েছিল টেরই পায়নি। পিছু ফিরে বলল, আহা, রায়ান নয়, রায়ান ভাইয়া। কতবার বলেছি বলো তো? আহা মরণ, সেই তো রায়ানের ফটো বইয়ের ভাজে লুকায়া রাখো, চুপি চুপি চুম্মাও খাও, তখন লজ্জা করে না? আবার ভাই ডাকা হইতাছে এখন। এই পর্যায়ে অনু দৌড়ে এলো। মুখ চেপে ধরল লিলি খালার। লিলি খালাই বাড়িতে কাজ করেন অনেক বছর ধরে, তাই পরিবারের বাকি সবার মতো সেও একজন সদস্য। বলা চলে বাকিদের থেকে তার দাপটি বেশি। সবাই তাকে মানেও এবং ভালোবাসে। তুমি তো ঠোঁটকাটা স্বভাবের কেন লিলি খালা? বাড়ির মানুষজন শুনলে কি হবে ভাবতে পারছো? লিলি খালা অনুর কোমল হাতখানা মুখ থেকে সরিয়ে দিলেন, ভেঙচি কেটে বললেন, আর কি হইব, তোমার রায়ানের লগে তোমার বিয়া হইয়া যাইব। আবার বলছো আমার রায়ান? তাইলে কি বলবো, তোমার রায়ান ভাইয়া। হ্যাঁ, তাই বলবে। আচ্ছা, এতই যখন ভাই ভাই করো, তাইলে আবার ফটোতে চুম্মা খাও কেন শুনি? অনু বিরক্ত হয়ে গেল। কোমরে দুহাত গুজে বলল, বড্ড জ্বালাও তুমি, যাও তো এখন। লিলি খালা জবাব দেওয়ার পূর্বেই উঠান থেকে সবার হইচইয়ের আওয়াজ ভেসে আসছে। বাতাসের সঙ্গে ভেসে আসছে রায়ান নামটি। তার মানে সে চলে এসেছে। অনুর বুকে ধুকপুক শব্দ হচ্ছে। লিলি খালা কি কোনোভাবে সেই শব্দ শুনতে পাচ্ছে? শুনতে পেলে তো সর্বনাশ হয়ে যাবে। একদিন রুম ঝাড়ু দিতে এসে অনুর বইয়ে রায়ানের ছবি দেখেছে। অন্যদিন দেখেছে সেই ছবিতে চুমু খেতে। এরপর থেকে আঠার মতো লেগে আছে অনুর পেছনে। সময় নেই, অসময় নেই, শুধু রায়ানের গুণগান। তবে সে ভালো মানুষ, বাড়ির কাউকেই কিছু বলে দেয়নি। এজন্যই অনু তাকে আরও বেশি ভালোবাসতে শুরু করেছে। লিলি খালা বারান্দা থেকে উকি দিয়ে উঠানের দিকে তাকিয়েছিলেন এতক্ষণ। এবার অনুর দিকে তাকিয়ে বললেন, নিচে চলো, তোমার রায়ান আইছে। পরক্ষণেই আবার জিহ্বায় কামড় দিয়ে বললেন, উপস, সরি, তোমার রায়ান ভাইয়া আইছে। লিলি খালা চলে যাওয়ার পরও অনু নিটল পায়ে দাঁড়িয়ে রইল। এত অপেক্ষা করেছে এতদিন, অথচ এখন মানুষটার সামনে যাওয়ারই সাহস হচ্ছে না। তার সকল জারিজুরি, দাপট, চঞ্চলতা, সাহস যেন এই মানুষটার সামনে গেলেই কর্পূরের মতো উবে যায়। এমন যে কেন হয়? সে রুমে এসে চুপ করে বসে রইল। উঠান থেকে মা, চাচিদের কণ্ঠ ভেসে আসছে। সবাই ডাকছে অনুর নাম ধরে। অনু কি করবে বুঝতে পারছে না। বাড়ির সব মানুষ এখন রায়ান ভাইয়ার সামনে উপস্থিত। একমাত্র সেই ঘরে মুখ লুকিয়ে বসে আছে। বিষয়টা দৃষ্টিকটু। তার নিজেরও তো ভাবতে কেমন লাগছে। সে বুক ভরে শ্বাস নিল। সাহস সঞ্চয় করে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। আয়নার সামনে দাঁড়িয়ে আরেকবার নিজেকে দেখে নিল। কালো রঙের একটা জর্জেট 3 পিস পরেছে। একদম নতুন এই জামাটা, বানানোর পর একবারও পরা হয়নি। রায়ানের কালো রং পছন্দ বলে এটাই আজ পরে ফেলেছে। কপালে কালো রঙের ছোট্ট একটা টিপও পড়েছে। ঠোঁটে হালকা লিপস্টিক, আর কোনো সাজগোজ নেই মুখে। এতেই তাকে কি দারুণ লাগছে। এখন রায়ান ভাইয়ার চোখে ভালো লাগলেই হলো। আয়নায় তাকিয়ে লজ্জিত হাসি দিয়ে নিচে নেমে গেল। পা দুটো যেন এখনও কাঁপছে। সে স্বাভাবিক থাকার চেষ্টা করল। সেজো চাচি অনুকে দেখে হাত বাড়িয়ে কাছে টেনে নিলেন। হাসি মুখে বললেন, এতক্ষণে আসার সময় হলো তোর? অনু জবাব দিল না, মুচকি হাসল। রায়ানের দিকে একবার তাকিয়েই দৃষ্টি সরিয়ে নিল সে। মাটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন রায়ান ভাই? রায়ান এক পলক তাকালো অনুর দিকে। অনুও তাকালো। দুজনের চোখাচোখি হওয়াতে অনু নিজেই চোখ নামিয়ে নিয়েছে।
সমুদ্রের অতল গহব্বরের মতো রায়ান ভাইয়ার চোখের দৃষ্টিতে দৃষ্টি মেলানোর সাহস নেই অনুর। রায়ান স্বভাবতই গম্ভীর, কম কথা বলে। সে রাশভারী কণ্ঠে উত্তরে বলল, ভালো। এরপর যা বলল তার জন্য মোটেও অনুপ্রস্তুত ছিল না। এই গরমের মধ্যে জর্জেট জামা পরেছিস কেন? তোর সুতি জামা নেই? অনু আহত দৃষ্টিতে তাকালো রায়ানের দিকে। মনটাই ভেঙে গিয়েছে তার। যার জন্য এই জামা পরল সেই কিনা বলছে এই কথা। অনু চুপ থাকা অবস্থাতেই রায়ান আবার বলল, তারা তো সেজেগুজে বসে আছিস কেন বাড়িতে? পড়াশোনা নেই? অনুর রাগে দুঃখে ইচ্ছে করছিল রায়ানের পিণ্ডি চাটকাতে। নেহাত ভালোবাসে বলে কিছু বলতে পারে না। রায়ানের জায়গায় অন্য কেউ হলে তাকে ঠিক ধুয়ে দিত। শুধু এই ছেলেটার বেলাতেই সে কেমন জানি হয়ে যায়। রাগ দুঃখ সব সাইডে রেখে অনু মিথ্যে কথা বলল। আমার এক বান্ধবীর জন্মদিন আজ, তাই সেজেছি, একটু পর বের হব। রায়ান আর কথা বাড়ালো না অনুর সাথে। সে নিজের রুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। যা দাদু ভাই, গোসল করে আয়, সবাই একলগে খাইতে বমু। আচ্ছা দাদিজান। এক এক করে সবাই চলে গেল যার যার কাজে। উঠান এখন পুরোপুরি ফাঁকা। অনু একা দাঁড়িয়ে আছে। সেও চলে যাবে তখন চোখ পড়ল চেয়ারের ওপর পড়ে থাকা কালো সানগ্লাসটার ওপর। রায়ান ভাইয়ার একটা স্বভাব আছে ছোটবেলা থেকেই, আর সেটা হলো সানগ্লাস পরা। রোদ থাকুক আর বৃষ্টি থাকুক সে সব সময়ই সানগ্লাস পরে থাকে, পারলে রাতেও পরে থাকে, এমন একটা অবস্থা। সে আশেপাশে তাকিয়ে দেখল কেউ আছে কিনা। কেউ নেই দেখে সানগ্লাসটা তুলে চোখে পড়ল। একটু ভাবসাব নিয়ে উঠানে হাঁটাহাঁটি করছিল, তখন দোতলার বারান্দা থেকে রায়ান ভাইয়ের গম্ভীর কণ্ঠ ভেসে এলো। সানগ্লাস পরে তোর ফ্যাশন শো শেষ হলে ভালো মেয়ের মতো আমার সানগ্লাস ফিরিয়ে দিয়ে যাবে। অনু থতমত খেয়ে সানগ্লাস খুলে বারান্দার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি দিয়ে যাচ্ছি। রায়ান চলে গেল নিজের রুমে। অনু বুকে হাত দিয়ে ফাঁকা চেয়ারটিতে বসে পড়ল। এখনো ভয়ে বুকটা কেমন ধরফর করছে। এভাবে কেউ ধমকায়? একটুও রসকস নেই মুখে। জন্মের পর কি কেউ আদৌ তার মুখে মধু দিয়েছিল? মনে তো হয় না। আজগুবি চিন্তা করতে করতেই হাতের মুঠোয় থাকা সানগ্লাসটির দিকে নজর পড়ল। সে কি নিজে যাবে এটা ফেরত দিতে, নাকি অন্য কাউকে পাঠাবে? নিজেই বরং যাওয়া যাক, এই সুযোগে আরেকটা বার দেখা হয়ে যাবে, আবার কথাও হয়ে যাবে। অনু সিঁড়িতে দপাদপ পা ফেলে দোতলায় গেল। তাদের বাড়িটা পুরনো আমলের, অর্থাৎ তার দাদার সময় তৈরি করা। অনুর বাবা চাচারা 5 ভাই এবং 2 বোন। রায়ান ভাইয়ার বাবা সবার বড়, এরপর অনুর বাবা, তারপর ওর এক ফুপু এবং সেজো চাচা, নয়া চাচা এবং ছোট চাচ্চু, সবার শেষে ছোট ফুপু। অনুদের যৌথ পরিবার। 2 ফুপুর বিয়ে হয়ে গেছে, বাকি সবাই এখনও একসাথেই বাড়িতে থাকে। সবাই এক নামে চেনে এই বাড়ি, চৌধুরী বিলা। সময়ের সঙ্গে সঙ্গে সব চাচাদের আর্থিক অবস্থা ভালো হয়েছে। সবার আলাদা আলাদা বাড়িও আছে, কিন্তু দাদা দাদি এখনও জীবিত আছেন বলে সবাই একসাথেই থাকে। এত বড় পরিবার এখনও একসাথে মিলেমিশে থাকে, এটাও একটা বিরাট বিস্ময়ের ব্যাপার। গ্রামের সবাই এজন্য চৌধুরী বাড়ির লোকজনদের শ্রদ্ধার নজরে দেখেন, সম্মান করেন। অনুদের বাড়িটা গোলাকৃতি, ওপরে নিচে চারপাশে রুম আর মাঝখানে পাকা উঠান। দোতলার ওপরে সুন্দর করে বানানো মাঝারি ধরনের একটা ছাদও আছে। অবসর সময় অনু ও ওর বাকি সব কাজিনরা মিলে ছাদে আড্ডা দেয়, গল্প করে। ওপরের সবগুলো রুম ওদের কাজিনদের জন্য বরাদ্দ। সবগুলো রুমের একটাই কমন বারান্দা। ওপরের 2টো রুম 2 ফুপুদের, এখন তালাবন্ধ অবস্থায় আছে। যখন ফুপুরা আসে তখন দরজা খুলে দেওয়া হয়। বাড়তি 2টো রুম রাখা হয়েছে মেহমানদের জন্য। নিচে 5টা রুম অনুর বাবা এবং বাকি 4 চাচার, আর একটাতে দাদা দাদি থাকেন। পাশের ছোট্ট রুমটায় থাকেন রিলি খালা। একপাশে বড় একটা রান্নাঘর। মা চাচিদের বেশিরভাগ সময় এই রান্নাঘরেই কাটে। রান্নাঘরের সামনে বিশাল বড় বারান্দাটিতে বেশ বড় একটা খাবার টেবিল, যেখানে ওরা সবাই একসাথে বসে খায়। দিনে এটা সম্ভব না হলেও রাতের খাবার সবাই একসাথে মিলে খাবে। এটা দাদার আদেশ বা ইচ্ছে, যে কোনো একটা বলা যায়। বাবা চাচারা সবাই বাড়িটি ভেঙে আবার নতুন করে বানাতে চেয়েছিলেন। দাদি রাজি হয়নি। এই বাড়ির সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই যদি বাড়ি ভাঙতেই হয় তাহলে যেন তার মৃত্যুর পর ভাঙা হয়। অনুর বাবা চাচারা মা বলতে অন্ধ, মায়ের কথাই শেষ কথা, তাই তারা আর দ্বিতীয়বার বাড়ি ভাঙার কথা মুখেও আনেননি কেউ। কিন্তু কিছুটা মেরামত করে নতুনত্ব এনেছেন, যেমন প্রতিটা রুমে অ্যাটাচ ওয়াশরুম বানানো,
রং করা, এসব খুঁটিনাটি বিষয়গুলোতে নতুনত্ব এনেছেন শুধু। অনু রায়ানের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো, হাত পা কাঁপছে। ছোট থেকেই এই লোকটাকে সে জমের মতো ভয় পায়। দরজায় নক করতে গিয়ে বুঝতে পারল ভেতর থেকে লক করা। ছোট ছোট শব্দে দরজায় কড়া নেড়ে অনু মিহি কণ্ঠে ডাকল, রায়ান ভাই, রায়ান ভাই। অনেকক্ষণ পর রুম থেকে গম্ভীর কণ্ঠটি ভেসে এলো, কে? আমি অনু। এবার দরজাটি খুলে গেল অনুর মুখের ওপর। সামনে তাকিয়ে মুখ হাঁ হয়ে গেছে অনুর। রায়ান ভাই মাত্রই গোসল করে বেরিয়েছে। কালো ট্রাউজারের সাথে সাদা রঙের একটা টি শার্ট পরেছে। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে জিজ্ঞেস করল। কে? অনু তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রায়ান ভাই এবার ধমকে উঠল, কি কি হলো? কথা বলিস না কেন? আপনার সানগ্লাস। রায়ান হাত বাড়িয়ে সানগ্লাসটি নিয়ে বলল। তোর কি তোতলানো স্বভাব আছে? এবার ভ্রু কুচকালো অনু। এই লোকটা নিজেকে কি ভাবে আর অনুকেই বা কি ভাবে? অনু বোকা, বলদ? মোটেও না। অনুর রাগ তেজ সম্পর্কে রায়ান ভাইয়ের কোনো আইডিয়াই নেই। কিন্তু সমস্যা হচ্ছে একমাত্র তার সামনে আসলেই অনুর ক্যারেক্টার বদলে যায়। বাঘিনী থেকে মিউ মিউ করা বিড়াল হয়ে যায়। অনেকবার চেষ্টা করেছে রায়ান ভাইয়ের সামনে কোনো হ্যাবলামো করবে না, কিন্তু কোনো বারই সফল হতে পারেনি। কেন পারেনি বা পারে না সেটাও একটা রহস্য। রায়ান ভাই ফের নিজেই বলল, তোর তো অনেক সমস্যা অন্দি। কখনো তুতলিয়ে কথা বলিস, কখনো ধ্যানে চলে যাস। মেজু চাচু কি জানে এসব? আমার কোনো সমস্যা নেই রায়ান ভাই, আমি একদম ঠিক আছি। আর আমার নাম অন্দি নয়। রায়ান ভ্রুজোড়া বাঁকিয়ে তাকালো। নাম জানে না এমনভাবে জিজ্ঞেস করল, তাহলে তোর নাম কি? অনিন্দিতা চৌধুরী অনু। এত কঠিন নাম যে কেন রেখেছে? তো রাকিকার সময় আমি থাকলে নাম কখনোই রাখতে দিতাম না। অনু মনে মনে বলল, তা বেশ তো, এত কঠিন নামে আপনার ডাকতে হবে কেন? অনু বলে ডাকলেই তো হয়। তবে সে মুখে কিছুই বলতে পারল না। রায়ান নিজেই বলল, ঠিক আছে অন্দি, তো এখন যা। অনু বলতে চাইল, অন্দি নামটা শুনতে খুব বাজে লাগে রায়ান ভাই, আপনি বরং অনু বলেই ডাকুন। কিন্তু এবারও সে মুখ ফুটে কিছুই বলতে পারল না। চুপচাপ নিজের রুমে চলে গেল। নিজের রুমে আসতে আসতে রায়ানের দরজা লাগানোর শব্দটা শুনতে পেল। আল্লাহ যে তাকে কোন মাটি দিয়ে বানিয়েছেন! এতটা কঠোর কঠিনও হয় কোনো মানুষ? খাটের ওপর চুপ করে বসতেই লিলি খালা এলেন রুমে। অনুকে মন খারাপ করে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কি হইছে? কই কিছু না তো। এরপর লিলি খালার দিকে চোখ তুলে তাকালো। দেখতে পেল লিলি খালা কফি নিয়ে এসেছেন। অনু কফির মগটা নিয়ে চুমুক দেওয়ার সাথে সাথে লিলি খালা হা হুতাশ শুরু করে দিলেন। হায় হায়, করলা কি? এটা তোমার রায়ান ভাইয়ের কফি? তাহলে তুমি আমার রুমে নিয়ে এসেছো কেন? তোমারে দিয়া কফি পাড়াইতাম তাই। আমাকে দিয়ে কেন? এমনি। যাও কফিটা দিয়ে আহো, আমি তোমার ফুপুগো রুমটা গিয়া পরিষ্কার করি। ফুপুরা আসবে আজকে? হ, তোমার রায়ান ভাই আইছে বইলা কথা। অহন যাও কফি দিয়ে আহো, ঠান্ডা হইয়া যাইব। কিন্তু আমি তো কফিতে চুমুক দিয়েছি, এটা কফি নিয়ে যাবে? সমস্যা নাই, মহব্বত বাড়ব। ভ্রু কুচকালো অনু। লিলি খালা বিশেষ পাত্তা দিলেন না। তিনি চলে গেলেন ফুপুদের রুমগুলো পরিষ্কার করার জন্য। অনেক দোনমনা করে অনু কফি নিয়ে রায়ান ভাইয়ের রুমের সামনে গেল। দরজায় লাগানো নেমপ্লেটের দিকে দৃষ্টি বুলালো একবার। তাহমিদ চৌধুরী রায়ান। অনু বিড়বিড় করে বলল, আমার রায়ান ভাই। ঠিক তখনই দরজাটি খুলে গেল। মুখের হাসি উবে গেল অনুর। মুখ শুকিয়ে আমসি। রায়ান ভাই গম্ভীর কণ্ঠে বলল, দরজার সামনে কি? কফি, আপনার কফি। কফির মগটা রায়ানের হাতে ধরিয়ে দিয়েই অনু দৌড়ে নিচে নেমে গেল। আর কিছুই বলার সুযোগ দিল না রায়ানকে। রায়ান বিস্ময় নিয়ে তাকিয়ে আছে অনুর যাওয়ার পথে। কি অদ্ভুত আচরণ! রুমে এসে কফির মগে চুমুক দিতে যাবে, তখন দেখতে পেল মগের লিপস্টিকের দাগ লেগে আছে। অন্দি? রায়ানের ডাক শুনে অনু দৌড়ে আবার ওপরে এলো। দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল, কি ডেকেছিলেন? কফির মগে লিপস্টিকের দাগ কেন? অনুর আবার হৃৎপিণ্ড বের হয়ে আসার উপক্রম। শেষমেশ ধরা পড়েই গেল। এমন গাধামি সে কি করে করল? অনুকে চুপ থাকতে দেখে রায়ান ফের ধমক দিয়ে বলল, চুপ করে আছিস কেন? কিছু জিজ্ঞেস করেছি আমি। আমি জানি না। জানিস না মানে? কফিতে তুই এনেছিস? হ্যাঁ, কিন্তু কফি আমি বানাইনি। জানি আমি। তুই যে অকর্মার ঠেকি, কোনো কাজকর্ম কিছুই পারিস না, করিসও না, তা আমার ঢের ভালো জানা আছে। এখন আমি জানতে চাচ্ছি, আমার কফির মগে লিপস্টিকের দাগ কেন? তুই খেয়েছিস? ছি ছি, না না, ওইটা মনে হয় লিলি খালা করেছে।
রায়ানের বিস্ময়ের শেষ নেই। সে আকাশ থেকে পড়েছে এমন রিয়াকশন দিয়ে জিজ্ঞেস করল। লিলি খালা লিপস্টিক দেয়? দিতেই পারে। রায়ানের অভিজ্ঞ ও ধূর্ত দৃষ্টি ঠিকই অনুর মিথ্যে ধরে ফেলেছে। সে দাঁতে দাঁত চেপে বলল, চোখের সামনে থেকে এখনো দূর হয়েছে। আপনি আমার সাথে এমন কেন করছেন? কেমন করছে? কেমন যেন? এক থাপ্পড়ে তো সব কটা দাঁত আমি ফেলে দেব। দিন দিন খুব ভালো মিথ্যা বলে শিখেছিস, তাই না? চাচু জানে? কি মিথ্যে বলেছি আমি? ওইটা না হয় আবার সবার সামনেই বলবো আমি। এখন চোখের সামনে থেকে চলে যা। অপমানে ভয়ে মুখটা থমথমে হয়ে গেল অনুর। বাবা আর ভাইদের কানে এই কথা গেলে আর রক্ষা নেই। তারা সবাই অনুকে যথেষ্ট আদর করে। বাবা ভাইদের চোখের মণি সে, কিন্তু তাই বলে মিথ্যা তারা বরদাস্ত করবে না। তাও আবার কিনা রায়ান ভাইয়ের সাথে। রায়ান ফিরে আসার সব আনন্দ খুশি পানি হয়ে যাচ্ছে অনুর। এই রায়ান ভাইটাও কেমন জানি এত কেন কঠোর। দুপুরে সবাই একসাথে খেতে বসেছে। সবার কাজ ছিল, কিন্তু রায়ানের জন্য আজ আগে আগে চলে এসেছে। আজকের টেবিলটা সম্পূর্ণ লাগছে। সব কাজিনরা, চাচ্চু ও দাদা দাদি একসাথে খেতে বসেছে। ফুপুরা এখনো আসেনি, বিকেল হবে তাদের আস্তে আস্তে। লিলি খালা সবাইকে খাবার বেড়ে দিচ্ছিলেন। রায়ান জগ থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে জিজ্ঞেস করল, লিলি খালা, তুমি লিপস্টিক দাও? ভয়ে কুকড়ে গেল অনু। সর্বনাশ, রায়ান ভাই সত্যি সত্যি বলে দেবে নাকি? কি এডি, আমি লিপস্টিক দিমু কেন? আমার কি অহন ওই বয়স আছে? বয়সে কি আসে যায়, মনে রে, সেটাই আসল। ওনাদের জন্য অনেকগুলো কসমেটিক্স এনেছি ঢাকা থেকে। তো একটা লিপস্টিক নিয়ে নিও। পান খেয়ে ঠোঁট লাল করেছে, লিপস্টিক দিয়ে করবে? পাগল হইয়া গেছে পুলায়। অনু চোরের মতো তাকালো রায়ানের দিকে। রায়ানও তখন তাকালো অনুর দিকে। দুজনের চোখাচোখি হতেই রায়ান অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল মিথ্যা বলার জন্য। সঙ্গে সঙ্গে ভীত সন্ত্রস্ত হয়ে দৃষ্টি নামিয়ে নিল অনু। রায়ানরা দুই ভাই এক বোন। ভাই বোনের মধ্যে সে মেজ, ভাই বড় এবং বোন ছোট। ওরা তিন ভাই বোন হয়েছে তিন রকমের স্বভাবের। বড় ভাই রিয়াদ চৌধুরী নদীর মতো শান্ত শীতল, কথা খুব কম বলে, তবে সে ভীষণ বিনয়ী। রায়ানের সাথে ওর বয়সের পার্থক্য মাত্র 2 বছরের। বর্তমানে 30 চলছে। এখনও বিয়ে শাদির নাম নেই ওর মুখে। বাড়ির সবাই রাজি করানোর জন্য কম চেষ্টা করেননি, কিন্তু রিয়াদের এক একবার এক এক অজুহাত। এত সব অজুহাতের কারণ আর কেউ না জানলেও রায়ান খুব ভালো করেই জানে। তাই ভাইয়ের বিয়ের কথাবার্তা উঠলে সে খুব একটা রাঁ করে না। অন্যদিকে রায়ান হয়েছে রিয়াদের বিপরীত মেরুর। সে খুব রাগী, জেদি, মুখ দেখলেই মনে হয় রেগে আছে। যা মন চাইবে তাই করবে। একগুয়ে বেপরোয়া স্বভাবের, কাউকে পরোয়া করার সময় নেই ওর। গ্র্যাজুয়েশন ও মাস্টার্স শেষ করে ঢাকাতেই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে নিজের মতো আনন্দে ছিল। বাবা চাচাদের অনুরোধে আবার ফিরে আসতে হয়েছে গ্রামে। ছোট বোন জুই হয়েছে 2 ভাইয়ের কম্বিনেশন। কখনো খুব শান্ত, আবার কখনো খুব রাগী। জুই পড়ছে এখন অনার্স 2nd ইয়ারে, আর অনু অনার্স 1st ইয়ারে। জুই পড়াশোনায় তুখোর মেধাবী, কিন্তু অনু, সে পড়াশোনায় একদম লবডঙ্কা। অনু পড়াশোনায় যেমনই হোক, স্বভাবে সে ভীষণ চঞ্চল। তোতা পাখির মতো কথা বলতেই থাকে সারাক্ষণ। বাবা ও 2 ভাইয়ের ভীষণ আদরের। শুধু তাই নয়, দাদা দাদি, চাচ্চুরা ও চাচিরাও অনুকে চোখে হারান। অনুর বড় 2 ভাই তমাল চৌধুরী ও আয়ান চৌধুরী। তমাল মাস্টার্স শেষ করে বাবার ব্যবসা বাণিজ্য দেখছে। আয়ান এখনও স্টুডেন্ট, মাস্টার্সে পড়ছে। সেজো চাচ্চুর 2 মেয়ে, মাহফুজা, কল্পনা, আরিফা, ইতি ও ওদের আদরের ছোট্ট ভাই ইয়ামিন। মাহফুজা অনুর সাথেই অনার্স 1st ইয়ারে পড়ে। কল্পনা ইন্টার 2nd ইয়ারে, আরিফা ক্লাস 10-এ এবং ইতি ক্লাস 4-এ পড়ে। ইয়ামিন এখনও বেশ ছোট, স্কুলে ভর্তি করানো হয়নি। নয়া চাচ্চুর শুধু 2 ছেলে, রবিন চৌধুরী ও হাসান চৌধুরী। রবিন ইন্টার 2nd ইয়ারে পড়ছে কল্পনার সাথে। হাসান পড়ে ক্লাস 9-এ। ছোট চাচ্চুর 2 মেয়ে, জান্নাত ও জমেলা। জান্নাত ইতির সঙ্গেই ক্লাস 4-এ পড়ে। জমেলা পড়ে ক্লাস 1-এ। এই আধুনিক যুগে এসে জমেলা নামটা শুনে একটু খটকা লাগতে পারে, বিস্মিত হতে পারে মানুষজন। মূলত জমেলা নামটা রেখেছেন ছোট চাচ্চির শাশুড়ি, তাই কেউ আর দ্বিমত করেনি। এটাই ওর ডাক নাম এখন। স্কুলে অবশ্য আরেকটা ভালো নাম আছে। এতগুলো কাজিন একসাথে খেতে বসেছে, কিন্তু কোনো হট্টগোল নেই। ভয়ে সবাই যতটুকু পারছে নীরব থাকছে। এর আগে একবার খেতে বসে খুব হইচই করেছিল সব বিচ্ছুগুলো। সবাইকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল রায়ান।
পরে অবশ্য রিয়াদ ভাইয়ার সুপারিশে শাস্তি মৌকুফ করেছিল রায়ান ভাই। রায়ানের হঠাৎ করে গ্রামে ফিরে আসার কারণ হল বাবা এবং চাচারা মিলে গ্রামে একটা গার্মেন্টস বানিয়েছেন। গ্রামে অসহায় গরিব মানুষদের কাজের কথা চিন্তা করেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া 5 ভাই একসাথে ব্যবসা করতে পারবে এটাও তো কম নয়। এখন শুরুতেই বিশ্বাসযোগ্য অভিজ্ঞ মানুষ পাওয়া তো মুশকিল। তারা 5 ভাই প্রত্যেকেই শিক্ষিত, তবুও তাদের উপযুক্ত ছেলেমেয়েদের হাতে বেশিরভাগ দায়িত্ব দিয়ে তারা একটু স্বস্তিতে থাকতে চান। কোথায় কোন লোক লাগবে, তাদের কীরকম কোয়ালিফিকেশন থাকা উচিত, স্যালারি কেমন হবে, এসব বিষয় তাদের চেয়ে তাদের ছেলেমেয়েরাই ভালো বুঝবে। খেতে খেতে কাজের প্রসঙ্গে এলো রায়ান। বাবা ও চাচাদের উদ্দেশ্যে বলল, বড় ভাইয়া তমল তো ছিলই, তাছাড়া আয়নেরও মাস্টার শেষ হলে সঙ্গে সঙ্গে ফুল টাইম দিতে পারবে অফিসে। কেন আমাকে আসতে হলো তাহলে? শুধু আমরা থাকলেই তো হবে না, তোকেও সাথে থাকতে হবে। জাস্ট বিল্ডিংটা কমপ্লিট হয়েছে, এখন বাকি সব জিনিসপত্র আনা, সেট করা, লোক নেওয়া, উদ্বোধন সব তো বাকিই পড়ে আছে। আয়ান এখনও এত কিছু বোঝে না, আর ওকে এত চাপ দেওয়াও ঠিক হবে না। এখন আরেকটু জীবনটা উপভোগ করুক। এখন এত কাজ কি তমানান আমি একা হাতে সামলাতে পারবো? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আছি তোমাদের সাথে। আমার পরিবারের আগে কোনো কিছু ইম্পর্টেন্ট নয়। সব কথা চুপচাপ শুনছিল অনু। এতক্ষণ সে জানত না যে রায়ান ভাই একেবারের জন্য গ্রামে চলে এসেছে। এখন এত বড় ও সুন্দর সত্যিটা জানতে পেরে সে খুশিতে ঝলমল করছিল। ডাল দিয়ে ভাত মাখতে মাখতে রায়ান ভাই ছোট চাচিকে জিজ্ঞেস করল, চাচি, আচার বানানো এবার? ছোট চাচির রান্নার হাত দারুণ। বাড়িতে যত রকমের বিদেশি আইটেম বানানো হয় সব ছোট চাচি একা বানান। এছাড়া তিনি আচারটা বানান বেশ ভালো, রায়ান ভাইয়ের খুব পছন্দের। ছোট চাচি ব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ বানিয়েছি তো, নিয়ে আসছি, দাঁড়াও। ছোট চাচি আচার আনতে যাওয়ার পর রায়ান মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আমার না চিংড়ি মাছ দিয়ে কচু শাক খেতে ইচ্ছে করছিল অনেকদিন ধরে। কচু শাক পেলে রান্না করে দিয়ে তো। ঠিক আছে, আর কি কি খাবি বলিস? এসব তো ঠিক না বড় চাচি, শুধু ভাইয়ার পছন্দ মতো রান্না করলেই হবে, আমরা কি দোষ করেছি? বাকিরাও আয়ানকে সমর্থন করল, হরতালের সুরে বলে উঠল। রিয়াদ তখন হাসতে হাসতে আয়ানের দিকে তাকিয়ে রায়ানকে বলল, ওকে দিতে চেয়েছিলি অফিসের দায়িত্ব, যে নিজেই একটা বাচ্চা। ওর চেয়ে ইয়ামিনকে দায়িত্ব দিলে ভালো কাজ করতে পারবে। ভাইয়া একদম আমার যোগ্যতা নিয়ে কথা বলবে না, অফিসটা শুধু চালু করো আগে, তারপর দেখো আমি কিরকম কাজ করি। আচ্ছা, দেখব। কথায় গল্পে সবার খাওয়া শেষ। ছোটরা সবাই উঠে চলে গেছে। বড়রা এখন অফিসের ব্যাপারে আলাপ আলোচনা করছে। বারান্দায় দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে রায়ানকে দেখছিল অনু। কি সুন্দর করে হাত নাড়িয়ে কথা বলছে রায়ান ভাই। একটা মানুষ এত কেন সুন্দর হবে? নাকি অনুর চোখেই শুধু এত সুন্দর লাগে? বেখেয়ালিভাবে রায়ান বারান্দার দিকে তাকাতেই দ্রুত সরে পড়ল অনু। ভয় পেয়ে বুকে থুথু ছিটিয়ে তৎক্ষণাৎ প্রস্থান করল নিজের রুমে। অনেক দিন পর রাতে একটা শান্তির ঘুম হয়েছে রায়ানের। সকাল হলেই অফিসের চিন্তা নেই আপাতত। ঘুম থেকে উঠে আগে গোসল করে নিল, একটু বাইরে যাবে হাঁটতে, পুরনো বন্ধুদের সাথে দেখা করবে। কালো রঙের প্যান্টের সাথে অ্যাশ কালার একটা পোলো শার্ট পরেছে রায়ান। জেল দিয়ে চুলগুলো সেট করে বডি স্প্রে দিয়ে নিল। এরপর তার সবচেয়ে পছন্দের স্বভাব, কালো সানগ্লাস চোখে দিয়ে নিচে নামল। সিঁড়ি পেরিয়ে উঠানে এসে সবার জটলা দেখে এগিয়ে গেল। অনু উঠানে বসে কাঁদছে। বড় ফুপি অনুর হাত ঠান্ডা পানিতে চুবিয়ে ধরে রেখেছেন। ছোট ফুপি মাথায় হাত বুলিয়ে বলছেন, কাঁদে না পাখি, ঠিক হয়ে যাবে সব। চশমা খুলে রায়ান জিজ্ঞেস করল, কি হয়েছে? আর বলিস না, তুই যে রাতে কচু শাক খেতে চাইলি, তাই সকাল না হতেই ইয়ামিন আর জমেলাকে নিয়ে জঙ্গলে চলে গেছে কচু শাক তুলতে। বুনো কচু শাক, তাই এখন হাত চুলকাচ্ছে আর কাঁদছে। রায়ান খেয়াল করল উঠানের একপাশেই অনেকগুলো কচু শাক পড়ে আছে। সে তার মায়ের উদ্দেশ্যে বলল, ঘরে লেবু আছে? আছে, লেবু কেটে নিয়ে এসো। আমি আনতাসি। অনু তখনও কাঁদছিল। লিলিখালা লেবু কেটে এনেছে। রায়ান লেবুর রস চিপে অনুর হাতে লাগিয়ে দিতে দিতে বলল, একটু পর ঠিক হয়ে যাবে, কাঁদিস না। অনু তবুও কাঁদছিল। রায়ান এবার ধমক দিয়ে বলল, কে বলেছিল তোকে গিয়ে জংলা কচু আনতে? এখন আবার ভ্যা ভ্যা করে কাঁদছিস। এরপর ইয়ামিন ও জমেলাকেও ধমক দিয়ে জিজ্ঞেস করল, অনু আপা তো আমাদের কচু ধরতে দেয়নি। রায়ান আবার অগ্নিদৃষ্টিতে তাকালো অনুর দিকে, চিবিয়ে চিবিয়ে বলল, তোদের হাত চুলকাচ্ছে না? তোরা কেন কাঁদছিস না? ধমক খেয়ে অনু চুপসে গেছে। ফুপিয়ে উঠে বলল,
আমি কি করে জানবো যে ওগুলোতে হাত চুলকাবে? মাথায় বুদ্ধি শুধু আর কিছু হলো না তোর? না, তা জানবি কি করে? পড়াশোনা যে করিস না এটা তার নমুনা। কচুতে যে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল থাকে জানিস না? অনু এবার চুপ করে রইল। কচুতে কোন ক্যালসিয়াম থাকে তা সে কি করে জানবে? সে কি কোনো কচু বিশেষজ্ঞ নাকি আজব? রায়ান লেবুর টুকরো লিলি খালার হাতে দিয়ে বলল, একটু পর যদি চুলকানো না কমে তাহলে হলুদ ও বেসনের পেস্ট বানিয়ে হাতে লাগিয়ে দাও। আচ্ছা। রায়ান চলে যাচ্ছিল, আবারও পিছু ফিরে বলল, জংলা কচু এনে নিজের হাত চুলকাচ্ছিস। আচ্ছা ওকে, আল্লাহর দোহাই লাগে এই কচু শাক আবার আমাকে রান্না করে খাওয়াইস না। নিজের কথা বলা শেষ করে রায়ান চোখে সানগ্লাস লাগিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ওর যাওয়ার পানে দাঁত কিরমির করে তাকিয়ে আছে অনু। সে মনে মনে বলতে লাগলো, নিষ্ঠুর নিষ্ঠুর নিষ্ঠুর, আপনি খুব নিষ্ঠুর রায়ান ভাই। এত কিছুর মাঝেও আমার ভালোবাসা যতটুকু আপনার চোখে পড়লো না, যতটুকু চোখে পড়লো না আপনার, অবশ্য কি করেই বা চোখে পড়বে? দিন রাত 24 ঘন্টায় তো ওই কালো চশমাটা চোখে ঝুলিয়ে রাখেন, বিরক্তিকর। অনুর বড় ফুপু পারবিন বেগম, তার 3 ছেলে, সূর্য ইসলাম, সায়েম ইসলাম এবং সিয়াম ইসলাম। সূর্য অনুর চেয়ে বয়সে 1 বছরের ছোট, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। সায়েম ক্লাস 8-এ পড়ে এবং সিয়াম পড়ে ক্লাস 5-এ। পারবিন বেগমের কোনো মেয়ে নেই বলে ভাইদের মেয়েদের প্রতি তার ভীষণ টান। বিশেষ করে জুই এবং অনু চৌধুরী বাড়ির প্রথম কন্যা সন্তান বলে ফুপু ওদের দুজনকে একটু বেশিই ভালোবাসেন। অনুর কান্নাকাটি বড় ফুপুই থামিয়েছেন, দোকান থেকে আইসক্রিম কিনে খাইয়েছেন। অনুর হাতের চুলকানিও কমে গেছে। কান ধরেছে সে, আর কখনো কচুতে হাত দেবে না। বড় ফুপু তাকে একসাথে 10টা আইসক্রিম এনে দিয়েছে। এখন সে 3 নম্বর আইসক্রিম খাচ্ছে ঘরে বসে বসে। সূর্য তখন দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আসবো? অনু বিছানায় বসে পা দোলাচ্ছিল আর আইসক্রিম খাচ্ছিল। দরজার দিকে তাকিয়ে বলল, আয়। সূর্য গিয়ে অনুর পড়ার টেবিলটা টেনে বসল, পুরো রুমে চোখ বুলিয়ে বলল, তোমার রুমটা কিন্তু অনেক সুন্দর। অনু জবাব দিল না। সূর্য বিছানার দিকে তাকিয়ে দেখল প্রায় অনুর সমান বড় একটা টেডি বিয়ার এবং ছোট ও মাঝারি সাইজের বেশ অনেকগুলো পুতুল আছে। সূর্য কৌতূহলী কণ্ঠে বলল, তুমি ঘুমাও কোথায়? ভ্রু কুচকালো অনু, কপালে ভাঁজ ফেলে বলল, কোথায় ঘুমাই মানে? আমার রুমের এত বড় একটা খাট তোর চোখে পড়ছে না? তুই তো রায়ান ভাইয়ের মতো কালো চশমাও পরিসনি, তাহলে সমস্যা কি? চোখে কম দেখিস? চোখে আমি ঠিকই দেখি, ঠিক দেখে বলেই তোমাকে প্রশ্নটা করেছি। সব জায়গা তো পুতুলগুলোই দখল করে নিয়েছে, তোমার ঘুমাবার জায়গা কোথায়? এখানেই ঘুমাই আমি, তোরা তো ভাবতে হবে না। তুমি সবসময় আমার সাথে এমন করো কেন? কেমন করি? কেমন যেন ছ্যাদ করে ওঠো কিছু বললেই। হেসে কথা বলতে পারো না? না, পারি না। সূর্য রাগে বসা থেকে উঠে গেল, চিবিয়ে চিবিয়ে বলল, তোমার জন্য রায়ান ভাইয়াই একদম ঠিক আছে, তোমাকে আচ্ছা মতো জব্দ করতে পারে। সূর্য চলে যাচ্ছিল। অনু পেছন থেকে বলল, বেয়াদবের বেয়াদব, আমার সাথে বেয়াদবি করিস তুই? হ্যাঁ, তোর বড় বোন হই আমি। সূর্য ফের ঘুরে দাঁড়িয়ে বলল, এত ভাব নিও না, মাত্র 1 বছরের বড়, এটাকে কেউ গোনায় ধরে না। কেউ গোনায় ধরুক বা না ধরুক, আমি তোর বড় বোন মানে বড় বোন, ওকে? তোমাকে আমি বড় বোন মানলে তো মানি না আমি। সূর্য চলে গেল রুম থেকে। পেছন থেকে অনু চিৎকার করে বলছে, অসভ্য ছোট জন্তু জানোয়ার, ফুপুর কাছে যদি বিচার না দিয়েছে তারপর বলিস। এরপর সে জিদে হাতে থাকা আইসক্রিমের কাঠিটা ছুঁড়ে মারল বারান্দায়। এরপরই সে আতকে বসা থেকে উঠে দাঁড়ালো। এই সময় রায়ন ভাই আসলো কোত্থেকে, আর এলো তো এলো এখনই। কাঠিটা গিয়ে তার গায়েই পড়তে হলো একদম। তার হাতের সাথে লেপ্টে লেগে আছে কাঠিটা। রায়ন কাঠিটা তুলে অনুর দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। অনু ফাঁকা ঢোক গিলে বলল, আমি আমি ইচ্ছে করে করিনি। ম্যানার্সলেস, এইভাবে যেখানে সেখানে মলে ফেলছিস কেন? আর অসভ্যের মতো একা একা কাকে গালাগালি করছিলে? অনু জবাব না দিয়ে মাথা নত করে দাঁড়িয়ে রইল। রায়নও আর কিছু বলল না। কাঠিটা অনুর রুমে ছুঁড়ে ফেলে নিজের রুমে চলে গেল। অনু বসে বসে এখন কপাল চাপড়াচ্ছে। রায়ন বাড়িতে আসার পর থেকে একটার পর একটা শুধু উল্টাপাল্টা কাজ ঘটেই যাচ্ছে। মন তো কোনোভাবে জয় করতে পারছেই না, বরং আরও উল্টাপাল্টা কাজ করে মেজাজ বিগড়ে দিচ্ছে। কবে যেই নিষ্ঠুর লোকের মনটা সে গলাতে পারবে? রাতে আজ রায়নের পছন্দের কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়েছে। খুশি হওয়ার বদলে রায়ন শঙ্কিত হয়ে জিজ্ঞেস করল, অনুর সে জংলা কচু নাকি?
মুখটা চুপসে গেল অনুর। ভাইয়া এভাবে কেন বলছো? কচু গাছ তো আর অনু লাগায়নি। ভাগ্যিস ও লাগায়নি গাছ, তাতে যে অবস্থা। সব সময় এমন করিস না তোর সাথে। এই কচু শাক তোর ফুপা গিয়ে নিয়ে আসে, রান্না করার পর খেয়ে দেখেছি, গলা চুলকাবে না, নিশ্চিন্তে খা। ফুপা কিভাবে জানলো আমি কচুর শাক খেতে চেয়েছি? আমি ফোন করে বলেছিলাম, তুই খেতে চেয়েছিস বলে কথা। তোমরাও না ফুপু? দাদু ভাই, এখনই ফুপুদের চাচিদের আদর যা খাওয়ার খেয়ে নে, পরে বউ এলে কিন্তু আর এসব পাবি না, তখন তো বউয়ের আঁচল ধরে ঘুরবি। এ কথা শুনে আর চোখে তাকালো রায়ানের দিকে। রায়ান মুচকি মুচকি হাসছে। গোমরা মুখো ছেলেটাকে হাসলে কি সুন্দর যে লাগে, তাও মুখটা গোমরা করে রাখবে কেন? কি সমস্যা? হাসির জন্য কি তাকে কোনো ট্যাক্স দিতে হয়? হয় না তো, তাহলে হাসতে কি সমস্যা? উল্টো অনুর সাথে কথা বললেই খ্যাক খ্যাক করতে থাকে। এরকম মনে হলে বিয়ে করবো না কখনো, রেদ ভাইয়ের মতো আইবুড়ো হয়ে থাকবো। অনু চোখ পিটপিট করে তাকালো, মনে মনে বলতে লাগলো, হ্যাঁ, খেয়ে তো কাজ নেই আর, পরে আপনার জন্য আমাকেও আইবুড়ো হয়ে থাকতে হবে। তো রিয়াদ ভাই আইবুড়ো থাকবে কে বলল? ওকে এবার আমরা বিয়ে করিয়েই ছাড়ব। রায়ান রিয়াদের দিকে তাকিয়ে ভাত মাখতে মাখতে বলল। তাই নাকি? ভাই বিয়ে করবে? তারপর বাবার দিকে তাকিয়ে বলল ব্যাপ্পু, আব্বু, ভাই তাহলে বিয়ে করবে? আমি জানি না রে বাপ, তোদের বিয়ে দেখে মনে হয় না আমি মরতে পারবো। আহা আব্বু, এসব কি ধরনের কথাবার্তা? আমি বিয়ে না করলাম তাতে কি হলো? রায়ান তো আছে, ওর তো এখন পড়াশোনাও শেষ, ওর জন্য মেয়ে দেখো তোমরা। আমাকে বলি পাঠে করিস না ভাইয়া। তোদের কাউকেই বিয়ে করতে হবে না, বিয়ে দেব আগে জুইকে। না দাদু, নানু ভাই, তুমি বরং আগে অনু আপুর বিয়ের ব্যবস্থা করো। অনুর দিকে তাকিয়ে বলল সূর্য। একটা থাপ্পড় দিব। ফুপি, তুমি সূর্যকে কিছু বলবে, ও কিন্তু খুব বার বেড়েছে। ওর কথা বাদ দে। খেয়ে দিয়ে সবাই যে যার ঘরে চলে গেছে। অনু পড়তে বসেছিল, পানি পিপাসা পাওয়ায় দেখল বোতল খালি। বোতল নিয়ে আবার নিচে নামলো রান্নাঘরের যাওয়ার জন্য। বড় চাচি তখন কফি বানাচ্ছিলেন। অনু কি ওপরে যাচ্ছিস? হ্যাঁ কফি 2টা নিয়ে যাবি মা, রিয়াদ আর রায়ানকে দিয়ে দিবি, পারবি? হ্যাঁ পারবো, দাও আমায়। লিলিকে চা দিয়ে তোর ফুপুদের রুমে পাঠিয়েছি, এখনো আসার নাম নেই। দেখ গিয়ে গল্প জুড়ে দিয়েছে মনে হয়, ওকে নিচে আসতে বলবি। আচ্ছা ঠিক আছে। পানির বোতল রেখে যা, আমি লিলিকে দিয়ে পাঠিয়ে দেব। একসাথে এত কিছু নিতে পারবি না। আচ্ছা সাবধানে সিঁড়ি দিয়ে উঠিস, হাতে পড়ে না যায় আবার। আচ্ছা বাবা, আচ্ছা, এত ভয় পেও না তো তুমি। কফি নিয়ে অনু আগে রিয়াদের রুমে গেল, দরজায় নক করে বলল, আসবো ভাইয়া? রিয়াদ শুয়ে শুয়ে একটা বই পড়ছিল। অনুকে দেখে উঠে বসে বলল, আয়। অনু একটা মগ এগিয়ে দিয়ে বলল, আপনার কফি। রিয়াদ মগটা তড়িঘড়ি করে অনুর হাত থেকে নিয়ে বলল, তুই কেন এনেছিস? লিলি খালা কোথায়? লিলি খালা মনে হয় ফুপুদের সাথে গল্প করছে। ও আচ্ছা, তাহলে আমাকে বলতেই আমিই গিয়ে নিয়ে আসতাম। সমস্যা নেই ভাইয়া। সমস্যা আছে, যদি হাতে পড়ে যেত? পরেনি তো। তবুও গরম জিনিস থেকে সাবধান। আচ্ছা এখন যাই, রায়ান ভাইয়ের কফিটা দিয়ে আসি। ঠিক আছে, যা। অনু রায়ানের রুমের সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়ল। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে হঠাৎ, অথচ এতক্ষণ কিন্তু তার এরকম কোনো অনুভূতিই হয়নি। নিজেকে ধাতস্থ করে অনু দরজায় নক করে বলল, আসবো? চাপানো দরজার ওই পাশ থেকে রায়ান ভারিক্ষী কণ্ঠে বলল, আয়। অনু দরজা ঠেলে ভেতরে গেল। বিছানায় বসে ল্যাপটপে মনোযোগ দিয়ে যেন কি করছে রায়ান, এতটাই ব্যস্ত যে একটাবার অনুর দিকে তাকানোরও প্রয়োজন মনে করল না। অনু নিস্তেজ কণ্ঠে বলল, আপনার কফি বড় চাচি পাঠিয়েছে। টেবিলের উপর রাখ। টেবিলের উপর কফির মগ রেখে অনু ঠায় চুপচাপ দাঁড়িয়ে রইল। প্রায় মিনিট খানেক পর কফির মগ নিতে গিয়ে রায়ান দেখল অনু এখনো যায়নি। সে কফিতে চুমুক দিয়ে বলল, যাস না এখনো? কিছু বলবে? মনোযোগ দিয়ে এত কি করছেন ল্যাপটপে? অফিসের ডেকোরেশনের থিম আইডিয়া দেখছিলাম। তোর গোবর মাথায় এসব ঢুকবে না। গোবরেও কিন্তু পদ্ম ফুল ফুটে, আবার গোবর দিয়ে সারও তৈরি হয়, তাই এতটা অবহেলা করবে না আমায়। ভ্রু কুচকালো রায়ান। ফালতু কথা না বলে রুমে গিয়ে পড়তে বস। পড়েছি। তাই কি পড়েছিস শুনি? যা বই নিয়ে আয়, পড়া ধরবো তোকে। আপনার কাছে তো আমার পড়া হবে না। কেন হবে না? ভয় সব গুলিয়ে যাবে। ভয় পর কি আছে? আমি বাঘ না ভাল্লুক? এগুলো সব আজগুবি অজুহাত। যাই হোক, যা তুই এখন। তোর সিরিয়াসনেস না থাকলেও আমার কাজ নিয়ে সিরিয়াসনেস আছে। অনুর ভীষণ মন খারাপ হলো। এভাবে রুম থেকে বের করে দেওয়ার মানে কি?
সে বিষণ্ণ কণ্ঠে বলল, আপনি কাজ করুন, আমি চুপ করে এখানে বসে থাকি, কোনো কথা বলবো না আমি। একদম না, এক্ষুনি চলে যা। অনুর এবার কান্নাই পেয়ে গেল। আর কোনো আবদার অনুরোধ না করে চলে গেল নিজের রুমে এসে দেখে ইয়ামিন অনুর টেডিবিয়ার জড়িয়ে ধরে শুয়ে আছে। অনু ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে? আম্মু বকেছে, কেন? ঘুমাতে বলেছিল, ঘুমাইনি তাই। কেন ঘুমাসনি? ঘুম আসছে না। তুমি কি আমাকে একটা গল্প শোনাবে আপা? আমি তো গল্প পারি না শোনা, তবে হ্যাঁ তুই চাইলে গান শোনাতে পারি, শুনবি? হ্যাঁ। দাঁড়া গিটারটা নিয়ে আসি। অনু ওয়ার্ড্রবের ওপর থেকে ওর গিটারটা নিয়ে এলো। এটা একটা সময় রায়ানের ছিল। এরপর অনুকে দিয়ে সে নতুন একটা কিনেছে। তখন থেকে এটা অনুর গিটার, খুব যত্ন করে রেখে দিয়েছে। রায়ানের মতো অত ভালো গিটার বাজাতে না পারলেও মোটামুটি ভালোই পারে। অনু গিটার নিয়ে কোন গান গাইবে ভাবতে লাগলো। এরপর রায়ানের কথা ভেবে গান শুরু করলো সে। রায়ান এবং অনুর রুমটা পাশাপাশি পড়েছে, তাই অনুর গান সবচেয়ে ভালো সে শুনতে পেয়েছে। অন্যরাও তার গান শুনেছে, কিন্তু রায়ানের কাজে মনোযোগ নষ্ট হচ্ছিল। সে অনুকে ধমকানোর উদ্দেশ্যে রুমে আসতেই জানালা দিয়ে দেখতে পেল কতটা আবেগ দিয়ে গান গাইছে অনু। অন্যদিকে দুই গালে হাত রেখে মুগ্ধ হয়ে অনুর দিকে তাকিয়ে আছে ইয়ামিন। এই দৃশ্য দেখার পর আর ধমকাতে পারল না রায়ান, উল্টো জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ অনুর গান শুনছিল। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই হচকুচিয়ে পেছনে তাকালো। দেখল রিয়াদ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। রায়ানের দিকে তাকিয়ে ফিসফিস করে রিয়াদ বলল, অনু কিন্তু খুব ভালো গান গায়, তাই না? রায়ান মুখে কোনো জবাব দিল না, হালকা মাথা দোলালো শুধু। অনু ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামল। তাহমিনা বেগম ওর জন্য নাস্তা নিয়ে বসে আছেন। সবারই নাস্তা করা শেষ, শুধু তার নবাবজাদি মেয়েরই নাস্তা হয়নি এখনো। ভার্সিটিতে যাওয়ার কিছুক্ষণ আগে উঠবে ঘুম থেকে, এরপর নাকে মুখে কোনো রকম খেয়েই দৌড় দেবে ক্লাস করার জন্য। অনু আজ নাস্তা না করেই চলে যাচ্ছিল। তাহমিনা বেগম পিছু ডেকে জোর করে চেয়ারে বসালেন। এমনি দেরি হয়ে গেছে মা, এখন নাস্তা করতে গেলে আরো বেশি দেরি হয়ে যাবে। হলে হোক, আরো আগে ঘুম থেকে উঠতে পারিস না? অনুকে খাইয়ে দিতে দিতে বললেন তাহমিনা বেগম। সূর্য এসে পাশে চেয়ার টেনে বসল। অনুকে খোঁচা মেরে বলল, কি করে আগে উঠবে মামি? আপু তো ঘুমাই কত রাত করে। অনুর মুখে খাবার বলে কিছু বলতে পারল না, অবশ্য চোখ রাঙানি দিয়েছে। রাতে এত জোরে গান গাস কেন? তোর ভাইয়ারা সবাই কাজ করে আসে, তোর জন্য ঘুমাতেও পারে না ঠিকমতো। তোমাকেও কেউ বিচার দিয়েছে নাকি? বিচার দেওয়ার কি আছে? নিচের রুম থেকে তো আমি নিজেই তোর গানের গলা শুনেছি। রায়ান ভাইয়া যে সকালে নাস্তা করার সময় নালিশ করলো, সেটা বলছো না কেন মামি? তুই চুপ কর। অনুর এত মন খারাপ হলো, মুহূর্তেই মুখটা অমাবস্যার অন্ধকারে ছেয়ে গেল। খাবার আর নামছে না বলা দিয়ে, ক্লাসেও যেতে ইচ্ছে করছে না। এই ছোট্ট একটা কারণেও অনু ভাই মায়ের কাছে নালিশ করল। এতটাই বিরক্ত তিনি অনুর ওপর, অথচ অনু কিনা রায়ান ভাইয়ের উদ্দেশ্যেই গলা ছেলে গানটি গেয়েছিল। বুক ভরে শ্বাস নিয়ে পানি পান করল অনু। যাই মা। এইটুকু শেষ করে যা। পেট ভরে গেছে। তড়িঘড়ি করে উঠে বলল। কাঁধে ব্যাগ ঝুলিয়ে অনু বাড়ি থেকে বেরিয়ে গেল। ক্লাস করার ইচ্ছে নেই আর, কিন্তু ভার্সিটিতে যাবে, বান্ধবীদের সাথে সময় কাটাবে। তাই প্রথম ক্লাসটা মিস দিলেও সমস্যা নেই। তারা নেই বলে রিকশাও নিল না, হাঁটছে সে নীরবে। হঠাৎ খেয়াল করল পাশে সূর্যও হাঁটছে। কোথায় যাচ্ছিস? তোমাকে এগিয়ে দিতে। কেন? আমি কি বাচ্চা নাকি? ভুলে যাস না আমি তোর থেকেও 1 বছরের বড়। বারবার বয়স মনে করিয়ে দেওয়ার কি আছে আমি বুঝি না। অনু জবাব দিল না। সূর্যও কয়েক সেকেন্ড চুপ করে থেকে জিজ্ঞেস করল, তোমার কি মন খারাপ? মন খারাপ হবে কেন? এই যে রায়ান ভাইয়া তোমার নামে নালিশ দিয়েছে বলে। নালিশ দেওয়ার সময় কি তুই ছিলি? হ্যাঁ। কি বলেছিল রায়ান ভাই? তোমার জোরে গান গাওয়ার জন্য সে ঠিকঠাক কাজ করতে পারছিল না, রাতে যেন এত জোরে গান না গাও সেটাই বলেছে। ও। সূর্য ওর মন ভালো করার জন্য পকেট থেকে 3টে চকোলেট বের করে দিল। অনু চকোলেট পেয়ে হেসে ফেলল। তুই আসলে এতটাও খারাপ না। জানি তো আমি, শুধু তুমি আমাকে বোঝো না। অনু হাঁটছে আর চকোলেট খাচ্ছে। সূর্য ওর দিকে তাকিয়ে হাঁটছে। আজ বেশ ভালোই রোদ উঠেছে। অনুর মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে, তবুও কত স্নিগ্ধ লাগছে অনুকে। তুমি কিন্তু খুব সুন্দর গান গাও। আমার তো গতকাল রাতে ভীষণ ভালো লাগছিল তোমার গান শুনতে। অনেক রাত হয়ে গিয়েছিল বলে আর রুমে যাইনি। যাক, তোর তাহলে ম্যানার্স আছে। তুমি যে আমাকে কি ভাবো? বাদর ভাবি। আর কি ভাবো? আর কি ভাববো? তুমি জানো। অনু একটু কি জানি ভাবল, পরক্ষণে সূর্যর গাল টেনে হেসে বলল, আর আমার ছোট ভাই ভাবি। সূর্যর মুখটা ফ্যাকাশে হয়ে গেল, আর হাঁটতে ইচ্ছে করছে না ওর। সে থেমে গিয়ে বলল, পা ব্যথা করছে। বাড়িতে চলে যা। তোমাকে রিকশা ঠিক করে দেব? দে। সূর্য অনুকে একটা রিকশা ঠিক করে দিয়ে নিজে অন্য রিকশা করে বাড়িতে ফিরল। সে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আর একটা বছর বয়স ওর বেশি হলে কি এমন ক্ষতি হয়ে যেত। ভার্সিটি থেকে আসার সময়ও অনু হেঁটে হেঁটে বাড়ি ফেরে, কারণ আসার সময়
ওরা অনেকগুলো বান্ধবী একসাথে আসে গল্প করতে করতে। বাড়ির কাছে বাজারে দোকানগুলোর সামনে দিয়ে আসার সময় একটা কুকুরের বাচ্চা অনুর পিছু নেয়। অনু এখন একা, ওর বাসাই সবার শেষে। কুকুর বিড়াল তার এমনি ভীষণ পছন্দ, কিন্তু ভয় লাগে যদি কামড় দেয়। অনু দৌড় দিতে গিয়েও থেমে যায়, ভয়ে ভয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাচ্চা কুকুরটিও ওর দিকে তাকিয়ে আছে। বাচ্চাটা অনেক কিউট আর গুলুমুলু। প্রথমে অনু ভয় পেলেও দৌড় দেয় না, আস্তে আস্তে হাঁটছে, বাচ্চাটাও পিছু পিছু হাঁটছে। অনু একটা দোকানের সামনে এসে বাচ্চা কুকুরটিকে রুটি কিনে দিল। রুটি পেয়ে কুকুরটি ভীষণ খুশি, লেজ নাড়িয়ে অনুর চারপাশেই কিছুক্ষণ ঘুরপাক খেল। এরপর রুটিটা খেল। ওর এমন কাণ্ড দেখে অনু হেসে ফেলে। অনু বাড়িতে আসার সময় বাচ্চাটিও সাথে সাথে আসে। বাড়ির কিছুটা দূর থেকে অনু ওকে পাঠিয়ে দিল। অদ্ভুত বিষয়, কুকুরটি যেন ওর ভাষা বুঝতে পেরেছে, লেজ নাড়িয়ে নাড়িয়ে আবার ফিরে গেছে সে। সকালে অনুর মন খারাপ ছিল। ভার্সিটিতে গিয়ে বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে ফুচকা চটপটি খেয়ে মন ভালো হয়ে গিয়েছিল। এখন এই বাচ্চা কুকুরটির জন্য তার মন আরও ভালো হয়ে গেছে। সে খুশি মনে বাড়িতে ঢুকে দেখে উঠানে পেতে রাখা জলচৌকিতে পা ঝুলিয়ে শুয়ে আছে রায়ান ভাই। চোখের ওপর একটা হাত রাখা, অন্য হাত পেটের ওপর। লোকটা এখানে কেন ঘুমাচ্ছে? ঘুমাচ্ছে নাকি এমনিই শুয়ে আছে? সকালের কথা মনে পড়তেই সকল কৌতূহল উবে গিয়ে অভিমান এসে মনে ভর করল। চুপচাপ ওপরে যাওয়ার সময় রায়ান চোখের ওপর থেকে হাত সরিয়ে তাকালো। অনুকে দেখে বলল, এক গ্লাস পানি দে তো। অনুর একটুও রাগও হলো না, বিরক্তও হলো না। সে ব্যাগটা চেয়ারের ওপর রেখে পানি আনতে গেল। পানি এনে দেখে রায়ান ভাই আবারও আগের মতো করে শুয়ে আছে। সে এসে গলা খাঁকারি দিয়ে ডাকল, রায়ান ভাই আপনার পানি। শোয়া থেকে উঠে বসল রায়ান। পানির গ্লাস নিয়ে ঢক ঢক করে পানিটুকু পান করল। গ্লাসটা পুনরায় অনুর হাতে ধরিয়ে দিয়ে চুপচাপ ওপরে চলে গেল। হা করে তাকিয়ে আছে অনু। এমন কেন এই মানুষটা? আর একটা বাড়তি কথাও কি বলা যায় না? হন হন করে অনুও নিজের রুমে চলে গেল। ক্লাস শেষ করে এসে দুপুরে একটু ঘুমিয়েছিল অনু। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গেল হাঁটতে। অনেকগুলো শাড়ি শুকাতে দেওয়া। শাড়িগুলো ওর মায়ের। একটা শাড়ি অনুর খুব পছন্দ হয়েছে। সে শাড়িটা তুলে নিয়ে টি শার্টের ওপরেই পেঁচিয়ে কোনো রকম পরে নিল। এরপর আঁচল ধরে একা একাই ছাদের মাঝখানে ঘুরতে লাগল। হাওয়ায় তার চুলও উড়ছে, শাড়ির আঁচলও উড়ছে। চোরকির মতো এমন ঘুরছিস কেন? ভূতে ধরছে? ভীত সন্ত্রস্ত হয়ে অনু থমকে গেল। রায়ান ভাইকে দেখে আরেকটু ভয় পেল। লজ্জাও লাগছে একটু। কখনো ভালো করে শাড়ি পরে সামনে যেতে পারল না, অথচ আজ উল্টা পাল্টা পাগলের মতো শাড়ি পরেছে, আর আজই রায়ান ভাইকে সামনে চলে আসতে হলো। রায়ান ভাই অবশ্য অনুর দিকে বিশেষ লক্ষ্য দিল না। সে গম্ভীর কণ্ঠে বলল, নিচে যা। কেন? কাজ আছে। কি কাজ? তোকে কেন বলবো? আচ্ছা বলতে হবে না, কিন্তু আমি ছাদে থাকলে কি সমস্যা? আমি আপনাকে বিরক্ত করব না। রায়ান আর কিছু বলল না। অনু ছাদে পায়চারি করতে করতে দেখতে পেল রায়ান পকেট থেকে সিগারেট আর ম্যাচ বের করেছে। এর আগেও অনু অনেকবার রায়ান ভাইকে সিগারেট খেতে দেখেছে, তবে লুকিয়ে। এভাবে সম্মুখে কখনো দেখেনি। রায়ান ভাইও ওদের সামনে কখনো সিগারেট খায়নি, আজ খাচ্ছে। অনুর রাগ দেখানোর সাহস নেই, কিন্তু সে সাহস সঞ্চয় করে অন্য উপায়ে বলল, আপনি সিগারেট খাচ্ছেন? না, বাঁশ গাছ চিবোচ্ছে। অনু ভ্রু কুঞ্চিত করে বিড়বিড় করল কিছুক্ষণ। রায়ান মনের সুখে সিগারেট খাচ্ছে। সিগারেট তো খায় খারাপ মানুষ। তোকে কি বললো আমি ভালো মানুষ? আমিও খারাপ মানুষ। মিথ্যে কথা, আপনি ভালো মানুষ, তাই আপনি আর সিগারেট খাবেন না। হুকুম দিচ্ছিস? না, অনুরোধ করছি। তোর অনুরোধ রাখতে পারছি না বলে দুঃখিত। এখন নিচে যা। সবসময় আপনি এরকম তাড়িয়ে কেন দেন আমায়? রায়ান নিশ্চুপ। সে জবাব না দিয়ে ছাদে হাঁটছে আর সিগারেট খাচ্ছে। অনুও ওর পেছনে পেছনে হাঁটতে হাঁটতে বলল, এখন কথা কেন বলছেন না? নিচে যাও অনু, মেজাজ খারাপ করিস না। আপনার শুধু আমার উপরেই মেজাজ খারাপ হয়? আমি যা করি যাই বলি তাতেই আপনি বিরক্ত হন? একটু গান গেয়েছি বলে এর জন্যও আপনি মায়ের কাছে নালিশ করেছেন। কখনো কথা বলতে এলেও দূর দূর করে তাড়িয়ে দেন, কিছু জিজ্ঞেস করলে উত্তর দেন না। এখন আবার চুপ করে আছেন, কিন্তু কেন? একসাথে এতগুলো কথা বলে অনু নিজেই ভরকে গেল।
আজ ওর ওপর কি ভর করেছে। রায়ান ক্ষিপ্ত হয়ে সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে অনুর কাছে এগিয়ে এলো। অনুর 2 হাত পেছনে নিয়ে মুষ্টিবদ্ধ করে ধরে জিজ্ঞেস করল, কি জানতে চাস তুই? রায়ান ভাইয়ের হঠাৎ এমন রাগের সম্মুখীন হয়ে অনু ভয়ে কান্না করে দিল। রায়ান কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে অনুর মুখের দিকে তাকিয়ে ওকে ছেড়ে দিল। জবাবের অপেক্ষা না করে সে নিজেই নেমে গেল নিচে। অনু চোখের পানি মুছে শাড়িটা খুলে দড়িতে রাখল। নিজেকে ধাতস্থ করার জন্য রেলিং ঘেঁষে দাঁড়ানোর পর মাথায় সুবুদ্ধি এলো যে কেন সে রায়ান ভাইয়ের প্রশ্নের উত্তর দিল না। এটাই তো সুযোগ ছিল মনের কথা জানিয়ে দেওয়ার, অথচ ও কিনা ভয় পেয়ে কান্না করে ফেলল। অনুর এখন এত আফসোস হতে লাগল। দীর্ঘশ্বাস নিয়ে অনু নিচে নামতে যাবে, তখন দেখতে পেল ছাদের সিঁড়িতে দাঁড়িয়ে জুই আর আয়ান ফিসফিস করে কথা বলছে। বারান্দার আলো কিছুটা সিঁড়িতে পড়ে। অনু কথা না শুনতে পারলেও ওদের দেখে এতটুকু বুঝতে পারছে যে আয়ান জুইয়ের রাগ ভাঙানোর চেষ্টা করছে। জুই 2 হাত বগল দাবা করে দাঁড়িয়ে মুখ গোমরা করে রেখেছে। আয়ান হাত নাড়িয়ে নাড়িয়ে কি যেন বোঝাচ্ছে, কিন্তু জুই বুঝতে চাচ্ছে না। অনু রেলিং ধরে বসে পড়ল অন্ধকারে। খুব কৌতূহলী হয়ে সে বোঝার চেষ্টা করছে আসলে হচ্ছেটা কি এখানে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে দুজনকে দেখছে। আয়ান যখন কোনোভাবেই জুইকে বোঝাতে সক্ষম হচ্ছিল না, তখন আয়ান আচমকা জুইকে জড়িয়ে ধরে কপালে চুমু খেল। এই দৃশ্য দেখে অনু চিৎকার করতে গিয়েও 2 হাতে নিজের মুখ চেপে ধরল। নিজের চোখকেই সে বিশ্বাস করতে পারছে না। এই পর্যায়ে জুইয়ের রাগ গলে পানি হয়ে গেছে। সে এখন আয়ানের বুকে মাথা রেখে কাঁদছে আর কি যেন বলছে। অনুর মাথা কাজ করছে না। এইমাত্র সে যা দেখল এতে অন্তত এইটুকু তো পরিষ্কার যে তার ভাইয়ের সাথে রায়ান ভাইয়ের বোনের একটা সম্পর্ক চলছে। কিন্তু কেন? রায়ান ভাইয়ের বোনের সাথেই কেন? এই কথা যদি কোনোভাবে রায়ান ভাইয়ের কানে যায় তাহলে বাড়িতে তো কুরুক্ষেত্র ঘটে যাবে। অনুর এবার সত্যি সত্যি ভীষণ কান্না পাচ্ছে। নিজে জুইয়ের ভাবি হতে গিয়ে এখন জুইকেই ওর ভাবি বানাতে হবে এবং এর বিনিময়ে হারাতে হবে রায়ান ভাইকে। এমনিতেই তো সে অনুকে বিশেষ পাত্তা দেয় না, সবসময় রুড আচরণ করে। আর এখন যদি জানতে পারে আয়ান উড়ি বোনের সাথে প্রেম করছে, তাহলে কি যে হবে অনু তা কল্পনাও করতে পারছে না। আয়ান এবং জুই চলে না যাওয়া পর্যন্ত অনু ছাড়ে অপেক্ষা করতে গেল। উঁকি দিয়ে দেখল ওরা আর এখন নেই। সে উদাস মনে নিচে নামার সময় বারান্দায় সূর্যর সঙ্গে দেখা হয়ে গেল। সূর্য ওর এমন মুখাবয়ব দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? কিছু না ভাই, স্বর এখন ভালো লাগছে না। ভাই ডাক শুনে সূর্য তেলে বেগুনে জ্বলে উঠে বলল, এখন তোমাকেও আমার ভালো লাগছে না, যাচ্ছি আমি। তো অনুর মেজাজ চটে গেল। সে ধমক দিয়ে বলল, অশুভ বেয়াদব যেন কোথাকার। ততক্ষণে সূর্য রুমে ঢুকে গেছে। সামনে এসে পড়েছে রায়ান ভাই। অনু থতমত খেয়ে বলল, আপনাকে বলিনি, সূর্যকে বলেছি। ব্যবহার ভালো কর। আচ্ছা। এরপর রায়ান চলে যাওয়ার পর ভেঙচি কেটে বলল, ব্যবহার ভালো কর, আসছে আমার উপদেশওয়ালা, নিজের যা ব্যবহার। রাতে সবার সঙ্গে খেতে বসার পর অনুর আলাদা দৃষ্টি পড়েছে আয়ান এবং জুইয়ের দিকে। দুজন দুজনের দিকে তাকিয়ে হাসছে মিটিমিটি, চোখে চোখে কথা বলছে। এদিকে অনুর গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। একবার সে অসহায়ভাবে রায়ান ভাইয়ের দিকেও তাকালো। চোখাচোখিও হয়ে গেল দুজনের। ভাত মুখে তুলতে গিয়ে বিষম খেয়ে গেল। রিয়াদ অনুর পাশে ছিল। ও দ্রুত পানির গ্লাস এগিয়ে দিল অনুকে। মাথায় হালকা চাপড় দিতে লাগল। রায়ান ভাবলে ক্ষীণভাবে চুপচাপ খাচ্ছে। অনু কিছুটা শান্ত হলে রিয়াদ জিজ্ঞেস করল, এখন ঠিক আছিস? অনু মাথা নাড়াল। মাঝে মাঝে তার এটা ভেবে খুব চিন্তা হয় যে রায়ান ভাই কেন রিয়াদ ভাইয়ের মতো নরম মনের মানুষ হলো না। খাওয়ার পর অনু আজ নিজেই রায়ানের জন্য কফি নিয়ে গেল। সরি বলার এটাই সুযোগ। যদিও সরি বলার মতো সে কোনো কাজ করেনি, কিন্তু তবুও রায়ান ভাইকে দেখে মনে হয়েছে সে খুব রেগে আছে অনুর ওপর, হয়তো ছাদের ঘটনার জন্য। সে যাই হোক, অনু সবসময় তার নিজের দিক থেকে ক্লিয়ার থাকতে চায়। নিজের সম্পূর্ণ এফর্ট সে রায়ান ভাইয়ের জন্য দেবে। ব্যাটার মন না গলে যাবে কোথায়, সেও দেখে ছাড়বে। রায়ান ভাই আসবো? রায়ান একবার চোখ তুলে দেখল অনুকে। আয়। অনু কফির মগ টেবিলের ওপর রেখে বলল, সরি ছাদে বেয়াদবি করার জন্য। আমার উচিত ছিল আপনার কথা শুনে তখনই নিচে চলে আসা, আর কখনো কথার অবাধ্য হব না আমি। রায়ান এসব কথার ধারে কাছেও গেল না। সে ল্যাপটপে টাইপিং করতে করতে বলল, খাওয়ার সময় এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবি না, বিরক্ত লাগে। অনুর মুখটা হাঁ হয়ে গেল। অপমানবোধ এবং লজ্জা দুটোই লাগছে। মুখের ওপর এভাবে বলে কেউ? বলে তো, এই যে উনি বলে, মাত্রই বলল। অনু আর কোনো কথা বলতে পারল না। চুপচাপ নিজের রুমে চলে এলো।
সকালে খুব ভোরে ঘুম থেকে উঠেছে অনু। আজ 2টো ক্লাস টেস্ট আছে। এই মার্কস যোগ হবে ফাইনাল সেমেস্টারে। এমনিতেই তো সে পড়ালেখায় লাড্ডু, তার উপর যদি পড়তে না বসে তাহলে তো সারে সর্বনাশ হয়ে যাবে। তাই সকালে উঠেই পড়তে বসেছে। এই ফাঁকে একবার জানালা দিয়ে দেখল রায়ন ভাই জগিং করতে বেরিয়েছে। পরীক্ষাটা না থাকলে অনুও সাথে যেতে পারত। ক্লাস টেস্ট আছে বলে আজ সবার আগেই নাস্তা করে নিয়েছে অনু। আয়নেরও আজ ভার্সিটিতে কাজ আছে, তাই সে অনুকে নামিয়ে দিয়ে নিজের ভার্সিটিতে যাবে। বাইকে উঠে অনু ভাবতে লাগল জুইয়ের বিষয়ে কিছু জিজ্ঞেস করবে কিনা। দোনোমনা করে কৌশলে প্রশ্ন করল। ভাই একটা প্রশ্ন করব। আয়ান ভিউ মিরারে অনুর মুখটা দেখে বলল, বল। তুমি কি কাউকে ভালোবাসো? অনুর হঠাৎ এমন প্রশ্ন শুনে আয়ান বেশ অবাক হয়েছে। সে সন্দিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করল, হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি জানতে ইচ্ছে করলো। তুই তো এমনি এমনি প্রশ্ন করার মেয়ে না অনু, তোকে আমি খুব ভালো করেই চিনি। সত্যিটা দ্রুত বল। অনু মুখটা কাচুমুচু করে বলল, গতকাল রাতে তোমাকে আর জুই আপুকে আমি একসাথে দেখেছি কথা বলতে। সঙ্গে সঙ্গে ব্রেক কষল আয়ান। অনু পড়তে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল আয়ানকে। ভয় ও বিরক্ত মেশানো ঝাঁঝালো কণ্ঠে বলল, ভাইয়া আস্তে ব্রেক করবে তো, মানে এখনো বিয়ে হয়নি তো আমার। কি বললি? বললাম তো এখনো তোমাদের বিয়ে খায়নি তো। অনু খবরদার, এসব কথা যেন কারো কানে না যায় এখন। আমার লক্ষ্মী সোনা কলিজা বোন, তুই যা খেতে চাইবি আমি তাই খাওয়াবো। আয়ান বড় ভাই হয়েও ওকে ভয় পাচ্ছে, বিষয়টা অনুর খুব মজা লাগছে। সে ঠোঁট টিপে হেসে বলল, আমি কিছু খেতে চাই না, তবে অন্য কিছু চাই, দেবে? অবশ্যই, তুই শুধু বল কি চাস। এখন না, সময় হলে চেয়ে নিব। তখন কিন্তু আমায় ফিরিয়ে দিলে হবে না, যা চাইবো এনে দিতেই হবে, মনে থাকবে? থাকবে রে আমার জান, শুধু তুই আমাদের বিষয়টা কাউকে বলিস না। ওকে, ডিল ডান। কাউকে বলবো না, নিশ্চিন্তে থাকো। আর এখন চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। যেতে যেতে অনু ভাবতে লাগলো সময় হলে সে রায়ান ভাইকে চাইবে। রায়ান ভাই অন্তত আয়ান ভাই আর অনুরোধ তো রাখবে। দেখাই যাক সামনে কি হয় এখন। ততদিন পর্যন্ত পেটের কথা পেটেই রাখতে হবে। ক্লাস টেস্ট দিয়ে পরের একটা ক্লাস আর করেনি অনু, ভালো লাগছিল না। তাই ক্লাস মিস দিয়ে চলে এসেছে। পথে সেই কুকুরছানাটির সাথে আবার দেখা। অনুর জন্যই যেন এতক্ষণ অপেক্ষা করছিল। অনুকে দেখে ল্যাজ নাড়াতে নাড়াতে কাছে এগিয়ে গেল। ওকে দোকানে নিয়ে রুটি কিনে দিল অনু। কুকুরটি পূর্বের মতো ল্যাজ নাড়িয়ে অনুর চারপাশে একটা ঘুরানি দিয়ে রুটিটা খেতে লাগল। দোকানদার এই দৃশ্য দেখে হেসে বলে, বাচ্চাটা তো তোমার ভক্ত হয়ে গেছে। তাই তো দেখছি। আচ্ছা, চাচা ওর মাকে দেখি না কেন? ওর মা তো মরে গেছে গাড়ির নিচে পইড়া। অনু আহত হয় কথাটি শুনে। মায়াভরা দৃষ্টিতে তাকায় বাচ্চাটির দিকে। ওর আর ভাই বোনকে দেখেছেন? আছিল আরো 3টা, কই জানি গেছে গা, এইটাই রয়ে গেছে। বাচ্চাটির খাওয়া শেষ হলে অনু এবার ওকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। প্রতিদিন বাড়ির কিছু আগে এসে বাচ্চাটিকে অনু পাঠিয়ে দিত। বাচ্চাটিও অনু যা বলতো তাই শুনত। আজ একদম সাথে করে বাড়িতে নিয়েই হাজির হয়েছে। মা আর চাচিরা তখন উঠানে বসে শাক বাঁধছিলেন। ছোট চাচি কুকুর বাচ্চাটিকে অনুর পেছনে দেখে মৃদু চিৎকারের সুরে বললেন, অনু অনু, তোমার পেছনে কুকুরের বাচ্চা, তাড়িয়ে দাও তাড়িয়ে দাও, বাড়ির ভেতর ঢুকে গেছে। হঠাৎ চিৎকারে কুকুরের বাচ্চাটি ভয় পেয়ে অনুর পেছনে লুকিয়ে পড়েছে। অনু তখন লম্বা শ্বাস নিয়ে বলল, চাচিমণি, আমি নিজেই ওকে বাড়ি নিয়ে এসেছি। ও এখন থেকে এই বাড়িতেই থাকবে। এই বাড়িতেই থাকবে মানে কি? মগের মুল্লুক পেয়েছিস নাকি তুই? এক্ষুনি এটাকে বের কর। বললাম তো এই বাড়িতেই থাকবে, আমি ওকে পালবো। শখের তো শেষ নাই তোর। বাড়িতে কুকুর বিড়াল পালা আমার পছন্দ না অনু, তুই এটা খুব ভালো করেই জানিস। ও এই বাড়িতে থাকবে না, এটাই আমার শেষ কথা। ও থাকলে কি সমস্যা? অনেক সমস্যা। কখন কার ঘরে ঢুকে যাবে, খাবারে মুখ দেবে, কোনো ঠিক নেই। ও কিছু করবে না, কারো ঘরে যাবে না, ও রান্নাঘরেও যাবে না, কারো কোনো ক্ষতিও করবে না। আমি ওকে চোখে চোখে রাখবো। মুখে মুখে তর্ক কিন্তু ভালো লাগছে না অনু, একটা থাপ্পড় দেব এখন। আহা, এভাবে ধমকাচ্ছ কেন? আপা, ভালোই ভালো ওকে বলেন কুকুরের বাচ্চাটিকে বাইরে রেখে আসতে। চিৎকার চেঁচামেচি শুনে দাদা ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এত হট্টগোল কেন? অনু এবার দাদুর কাছে ছুটে গেল। ক্রন্দনরত স্বরে বলল, দেখো না দাদু, আমি বাড়িতে একটা কুকুরছানা এনেছি বলে মা আমার সাথে কেমন রাগারাগি করছে। কোথায়? অনু আঙুল দিয়ে উঠানের দিকে দেখালো। কুকুরছানাটি কাচুমুচু হয়ে মাথা নত করে বসে আছে।
দাদা চোখের চশমাটি ঠিক করে পরে উঠানের দিকে তাকিয়ে বললেন, ছানাটি সুন্দর, কিন্তু বাড়িতে কেন এনেছো দাদু? আমি ওকে পালবো। বাড়িতে? হ্যাঁ, ও কারো কোনো ক্ষতি করবে না, প্রমিস। আমায় বিশ্বাস করো প্লিজ দাদু। দাদা চুপ করে আছেন। অনু এবার আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, ওর মার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে দাদু। ওর ভাই বোনগুলো যেন কোথায় চলে গেছে, ও একা। আমার খুব মায়া লাগছিল ওর জন্য, আমি তাই নিয়ে এসেছি। তুমি ওকে থাকার জন্য একটু জায়গা দেবে না বলো? দাদু গলে গেলেন। নাতনির পরোপকারী মনোভাব দেখে খুশি হয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, বেশ, ও এই বাড়িতেই থাকবে, কিন্তু শর্ত একটাই, কাউকে যেন জ্বালাতন না করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদাজান, থ্যাংক ইউ সো মাচ। তাহমিনা বেগম রাগে ফুঁসছেন, কিন্তু যেখানে তার শ্বশুর নিজেই অনুমতি দিয়ে দিয়েছেন সেখানে অন্য কারো আর দ্বিমত থাকার কথা নয়। বাড়ির বাকি বড়রা বিষয়টি পছন্দ না করলেও ছোটরা ভীষণ পছন্দ করেছে। কুকুরছানাটিকে পেয়ে ওরা সবাই ভীষণ খুশি। সবাই মিলে ওকে ঘিরে বসেছে। খুব অল্প সময়ে বাচ্চা কুকুরটি একদম ছোটদের মন জয় করে ফেলেছে। বন্ধু হয়ে গেছে সবার। ছোটরা সবাই ওকে এত পছন্দ করে ফেলেছে যে ওর কী নাম রাখা যায় সেটি ভাবছে এখন। অনেক ভেবেচিন্তে সবাই মিলে সুন্দর একটা নাম বাছাই করেছে, রোমিও। এখন থেকে বাচ্চা কুকুরটির নাম রোমিও। রাত 10টা নাগাদ বাড়িতে ফিরেছে রায়ান। উঠানের জলচৌকিতে পা ঝুলিয়ে সে মাকে ডাকতে লাগল। হঠাৎ পায়ের কাছে কিছু নড়াচড়া করছে বুঝতে পেরে তড়িৎ গতিতে উঠে পড়ল সে। জলচৌকির নিচে উকি দিয়ে রোমিওকে দেখেই চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে তাহমিনা বেগম, জোবেদা বেগম, অনুসহ বাকি সবাই ধরফর করে নিচে নেমে এলো। ততক্ষণে রায়ান লাঠি খুঁজছে রোমিওকে ভয় দেখিয়ে বের করবে বলে। কি খুঁজছিস? লাঠি করছে, বাড়িতে কুকুর ঢুকেছে, খেয়াল রাখো না নাকি? হাতের কাছে একটা কাঠ খুঁজে তাই সেটি হাতে তুলে নিল রায়ান। রোমিওর কাছে এগিয়ে যেতেই সামনে এসে দাঁড়ালো অনু। ভয়ার্ত কণ্ঠে বলল, ওকে কিছু করবেন না। সামনে থেকে সর। না। না মানে? এত সাহস তোর? কুকুরের জন্য এত মায়া হলে ওর সাথে বাইরে গিয়ে থাক। এটা অনুর কুকুর, বাড়িতে নিয়ে এসেছে আজ। কেন? পালবে। হোয়াট? এটা নিয়ে রাগারাগি করিস না, তোর দাদা অনুমতি দিয়েছে। রায়ান শব্দ করে কাঠটি মেঝেতে ফেলে বলল। দাঁতের মাথাটা পুরো ব্রেন ওয়াশ করে খেয়ে দিয়েছে। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, খেতে দাও। অনু এতক্ষণ মাথা নত করে দাঁড়িয়েছিল। সবাই চলে যাওয়ার পর তাহমিনা বেগম অনুকে ধমক দিয়ে বললেন, দাঁড়িয়ে আছিস কেন এখনো? কুকুরের সাথে বাইরেই থাকবি, যা রুমে যা। ধমক খেলে অনু রুমে চলে গেল। রোমিওর জন্য ওর খুব মায়া হচ্ছে। কেন যে সবাই এত রেগে যাচ্ছে ওর ওপর? ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় দরজায় নক করার শব্দ হল। কে? বাইরে থেকে রায়ান ভাইয়ের গাম্ভীর্যপূর্ণ কণ্ঠ ভেসে এলো। দরজা খোলো। অনু দৌড়ে এসে দরজা খুলল। ভ্রু জোড়া কুচকে রায়ান বলল, তোর কুকুরকে বলে দেবে আমার আশেপাশে যেন ঘুরঘুর না করে। খাওয়ার সময় এমনভাবে তাকিয়েছিল, খাবার দিলাম, খেলেও না। তাহলে এইভাবে তাকিয়ে থাকার মানে কি? এখন একটা কুকুরের বাচ্চার জন্য যদি আমার পেট খারাপ হয়, এইটা তো আমি বরদাস্ত করবো না। ওর একটা নাম আছে রাহান ভাই, ওর নাম রোমিও। দয়া করে বারবার কুকুরের বাচ্চা বলবেন না তো, শুনতে বিশ্রী লাগে খুব। ঢং দেখলে আর বাঁচি না, কুত্তার আবার নাম। যাই হোক, তো রোমিওকে মনে করে নিষেধ করবি আমার আশেপাশে না ঘুরতে। আচ্ছা। রায়ান ভাই চলে যাওয়ার পর অনু দীর্ঘশ্বাস নিল। বুঝতে পারল ওর না হওয়া প্রণয়ের পথে আয়ান ও জুইয়ের পর এবার রোমিও একটা বাধা হয়ে দাঁড়াবে। কি করে যে সে রায়ান ভাইয়ের মন গলাতে পারবে? ফুপিরা আজ চলে যাবে। অনুর তাই ভীষণ মন খারাপ। ওর থেকেও বেশি মন খারাপ সূর্যর। আবার কবে আসা হবে, কবে অনুর সাথে দেখা হবে সে নিজেও জানে না। ফোনেও কথা বলে না অনু। ফেসবুকে মেসেজ দিলেও উত্তর দেয় না। কখনো কখনো আবার সিন করেও রেখে দেয়। বয়সে বড় বলে সূর্য কিছু বলতেও পারে না। সে এখন উঠানে বসে থাকা অনুকে দেখছে। মুখটা ভার করে বসে আছে অনু। ওর পাশেই বসে আছে রোমিও। কুকুরটারও বুঝে মন খারাপ? হওয়ারই কথা। মালকিনের মন খারাপ হলে তারও মন খারাপ করেই বসে থাকা উচিত। অনু কুকুরটাকে নিয়ে যতটা সিরিয়াস, তার 1%ও যদি সূর্যকে নিয়ে হতো তাহলে নিজেকে ধন্য মনে করত সূর্য। এইসব ভেবে ভেবেই দীর্ঘশ্বাস নিল সে। রায়ান সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সূর্যকে লক্ষ্য করেছে। কাছে এসে কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোমার ওয়েট করছিলাম ভাইয়া। ফুপিরা কোথায়? বাড়ির বাইরে। চল। উঠান পেরিয়ে যাওয়ার সময় অনুর দিকে একবার তাকালো রায়ান। এরপর ভাবলেশহীনভাবে বাইরে চলে গেল।
সূর্য অনুর কাছে গিয়ে বলল, তুমি যাবে না কোথায়? আমাদের এগিয়ে দিতে? হুম। অনু রোমিওকে সাথে নিয়ে সূর্যর সাথে বাইরে গেল। ছোট ফুপি অনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, এতক্ষণ মন খারাপ করে কোথায় বসেছিলি? ভেতরেই। অনু, তুই বরং আমার সাথে চল, কটা দিন থেকে আসিস। সূর্যর মুখ ঝলমল করে উঠল তখন। অনুরও যেতে ইচ্ছে করে, কিন্তু রায়ানের দিকে তাকিয়ে দমে গেল। চলে গেলে সে রায়ানকে দেখবে কি করে? ওকে অবশ্য কিছু বলতে হলো না, তাহমিনা বেগম নিজেই বললেন, এখন না, এখন তোর ক্লাস আছে, পরীক্ষা শেষ হলে পাঠিয়ে দেব। পড়াশোনার কথা ভেবে বড় ফুপি আর জোর করলেন না। সূর্যর মুখটা আবার অন্ধকারে ছেয়ে গেল। তাহলে আমাদের সাথে বাস স্টেশন পর্যন্ত যাক, পরে রায়ানের সাথে আবার ফিরে আসবেনে।